সো আমাদের প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের প্রথম এমসিকিউটা হচ্ছে অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি। অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে তোমার চারটি। এগুলো কি কি? উপযোগ, অপ্রাচুর্যতা, আরেকটা হচ্ছে হস্তান্তর যোগ্যতা এবং বাহ্যিকতা। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 4। দ্বিতীয় হচ্ছে যে উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ হচ্ছে তোমার 3 প্রকার। কি কি তাহলে এগুলা? প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং উৎপাদিত সম্পদ। তৃতীয় হচ্ছে কোন বৈশিষ্ট্যের অভাবে সমুদ্রের পানি সম্পদ নয়। এটা হচ্ছে যে অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতার অভাবে সমুদ্রের পানি কি নয়? সম্পদ নয়। 10 বছরের বালক মারুফ অসাধারণ গিটার বাজায়। তার এই বিশেষ যোগ্যতাকে কেন অর্থনীতিতে সম্পদ বলা যাবে না? কারণ এটা কি নাই? বাহ্যিকতা নাই। এটার কি নাই? বাহ্যিকতা নাই। তাহলে উত্তর হবে কি? বাহ্যিকতা নেই। নিচে কোনটি প্রাকৃতিক সম্পদ? এখানে কোনটি প্রাকৃতিক সম্পদ? অবভিয়াসলি কোন সম্পদ? কোন সম্পদ হচ্ছে কি? প্রাকৃতিক সম্পদ। দেন দেখি সুন্দরবন কোন ধরনের সম্পদ? সুন্দরবন হচ্ছে তোমার প্রাকৃতিক সম্পদ। সুন্দরবন কোন ধরনের সম্পদ? সুন্দরবন হচ্ছে তোমার প্রাকৃতিক সম্পদ। শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ? শারীরিক যোগ্যতা কিসের সাথে রিলেট? মানুষের সাথে রিলেট। তাহলে এটা কি হবে? মানব সম্পদ হবে। অনলাইনে ক্লাস নেওয়ার দক্ষতা কোন ধরনের সম্পদ? অনলাইনে ক্লাস কে নেই? টিচার নেই। টিচার কে? টিচার একজন মানব। তাহলে কি এটা কিসের সাথে রিলেট? মানবের সাথে রিলেট। তাই এটা কি হবে? মানবিক সম্পদ হবে। উত্তর কত? মানবিক সম্পদ। কাঁচামাল কোন প্রকারের সম্পদ? কাঁচামাল হচ্ছে তোমার উৎপাদিত উৎপাদিত সম্পদ। কাঁচামাল কোন ধরনের সম্পদ? উৎপাদিত সম্পদ। অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী দেশে আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্র কয়টি? অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী দেশের আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্র হচ্ছে তোমার 27টি। কয়টি? 27টি। রাসায়নিক সার তৈরিতে কোন খনিজ সম্পত্তি ব্যবহৃত হয়? রাসায়নিক সার তৈরিতে তোমার ব্যবহার করা হয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কি ব্যবহার করা হয়? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে কোথায় কঠিন শিলা পাওয়া যায়? বাংলাদেশের হচ্ছে তোমার দিনাজপুরে কঠিন শিলা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? দিনাজপুরে কঠিন শিলা পাওয়া যায়। এরপর দেখি কোনটি তৈরিতে চুনাপাথর ব্যবহার করা হয়। কোনটি তৈরিতে চুনাপাথর ব্যবহার করা হয়? ওটা হচ্ছে কাগজ। কাগজ তৈরিতে চুনাপাথর ব্যবহার করা হয়। এরপর দেখি বড়পুকুরিয়া কয়লার খনি কোন বিভাগে অবস্থিত? বড়পুকুরিয়া কয়লার খনি হচ্ছে তোমার রংপুর বিভাগে অবস্থিত। কোন বিভাগে অবস্থিত? রংপুর বিভাগে অবস্থিত। দিয়াশলাই কারখানার কোনটি ব্যবহৃত হয়? দিয়াশলাই কারখানায় তোমার ব্যবহৃত হয় হচ্ছে গন্ধক। দিয়াশলাই কারখানায় তোমার কি ব্যবহার করা হয়? দিয়াশলাই ব্যবহার করা হচ্ছে গন্ধক। বাংলাদেশের কোন বনাঞ্চল সমুদ্র উপকূলে অবস্থিত? বাংলাদেশের কোন বনাঞ্চল? অবভিয়াসলি ম্যানগ্রোভ বন। বাংলাদেশের ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? সুন্দরবন উপকূলে অবস্থিত। প্রাকৃতিক ম্যানগ্রোভ বন তথা সুন্দরবন আয়তন কত হাজার হেক্টর? এটা হচ্ছে 610। কত হাজার হেক্টর? 610। এরপর দেখি সিলেটের বনভূমিতে জন্মে হচ্ছে তোমার বনজাম এবং শিমুল। কি কি জন্মে? বনজাম এবং শিমুল। ঠাকুরগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ঠাকুরগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে তোমার খনিজ তেল। কি ব্যবহার করা হয়? খনিজ তেল। এরপর খনি থেকে উত্তোলিত কয়লা কোন ধরনের দ্রব্য? খনি থেকে উত্তোলিত কয়লা হচ্ছে তোমার অর্থনৈতিক দ্রব্য। কোন ধরনের দ্রব্য? অর্থনৈতিক দ্রব্য। তাহলে উত্তর কত হবে? ঘ নম্বর। কোন দ্রব্যের যোগান চাহিদার তুলনায় কম হয়? কোন দ্রব্যের যোগান চাহিদার তুলনায় কম হয়? ওইটা হচ্ছে অবভিয়াসলি অর্থনৈতিক দ্রব্য। অর্থনৈতিক দ্রব্য ক্ষেত্রে যোগান কি হয়? চাহিদার তুলনায় কম হয়। নিচে কোনটি পণ্য নয়? এটা হচ্ছে কি? মরুভূমি বালু? না, এটা পণ্য নয়। কবি প্রতিভা পণ্য নয়। সাগরের পানি পণ্য নয়। কি আছে তাহলে? শিক্ষকতা। কারণ এটা কি আছে? এটার বিক্রয়যোগ্য মূল্য আছে, বিক্রয় মূল্য আছে এটা। কোন দ্রব্য একাধিকবার উৎপাদন কাজে ব্যবহার করা হয়? কোন দ্রব্য একাধিকবার উৎপাদন কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে মূলধন। মূলধন মানে কি? আসবাবপত্র, তোমার যন্ত্রপাতি, যেগুলা কি বারবার এগুলা হচ্ছে কি জন্য? একাধিকবার উৎপাদনের জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। তোমার কাছে কলম ও পেন্সিল কেনার জন্য 12 টাকা আছে। দেখো, কলম ও পেন্সিল কেনার জন্য হচ্ছে তোমার 12 টাকা আছে। তুমি সেই টাকা দিয়ে দুটো পেন্সিল কিনতে পারবা অথবা একটি কলম কিনতে পারবা। এখন যদি একটি কলম কিনো, দুটি পেন্সিল কিনতে পারবে না। দুটি পেন্সিল কিনলে একটি কলম কিনতে পারবে না। এটা কোথায় পড়ছি আমি? এটা হচ্ছে আমরা সুযোগ বিয়েতে পড়ছিলাম। তাহলে উত্তর কত হবে? সুযোগ বিয়ে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে উক্ত পরিস্থিতিকে অর্থনীতির ভাষায় কি বলে? সুযোগ বিয়ে বলে।
একজন ব্যক্তি একজন ব্যক্তির আয় ওয়াই সমান 200 টাকা, সঞ্চয় সমান 50 টাকা, ওই ব্যক্তির বুক কত? তাহলে এটা কি আমরা সূত্র জানি যে এস সমান তোমার হচ্ছে ওয়াই মাইনাস সি। তাহলে এস এর মান কত? 50, ওয়াই মান 200 মাইনাস সি। দেখো আমরা যখন এই পক্ষ বাম পক্ষ থেকে সি যখন ডান পক্ষে নিয়ে আসবো, তখন এই যে সাইন ওটা পরিবর্তন হয়ে যাবে। আমরা কি করবো এখন ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে 50 প্লাস সি হয়ে যাবে, কারণ ওদিকে কি ছিল? মাইনাস ছিল। ঠিক আছে, এখন আমরা কি করবো? এটা 50 এটা এদিকে নিয়ে আসবো যাতে আমরা সি এর মান বার করতে পারি। কি করতে পারি? সি এর মান বার করতে পারি। তাহলে সি সমান 200 মাইনাস 50। তাহলে কত টাকা দাঁড়ায়? 200 থেকে 50 বিয়োগ গুলো হচ্ছে 150। তাহলে সি সমান কত? 150। আমাদের উত্তর কত হবে তাইলে? 150। এরপর কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? আয়ের মাধ্যমে? না। সঞ্চয়ের মাধ্যমে? অবভিয়াসলি না। মূলধনের মাধ্যমে? না। মূলধনের মাধ্যমে হচ্ছে একাধিকবার উৎপাদন করা যায়, কিন্তু যখন তোমাকে বলবে কোনো উৎপাদনের পরিমাণ কিভাবে বাড়ানো যায়, তখন সেটা হবে যে তোর বিনিয়োগের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিনিয়োগের মাধ্যমে। এরপর দেখি বাংলাদেশের অর্থনীতিতে কয়টি খাতের উপর নির্ভরশীল? বাংলাদেশের অর্থনীতি হচ্ছে তোমার 3টি খাতের উপর নির্ভরশীল। কয়টি খাতের উপর নির্ভরশীল? 3টি খাতের উপর। কি কি এগুলা? কৃষি, শিল্প, সেবা। কৃষি, শিল্প, সেবা। উত্তর কত তাহলে? 3টি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভা অর্থনীতির ভাষায় সম্পাদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভা অর্থনীতির ভাষায় সম্পাদন হয়, কারণ সম্পদ নয়। এটা কি হবে? সম্পদ নয়, নয়ের দিকে একটা স্পেস হবে। তাহলে কি হয় দাঁড়াই? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভা অর্থনীতির ভাষায় সম্পদ নয়, কারণ এটা কি? প্রাচ্যতা, বাহ্যিকতা, হস্তান্তরযোগ্যতা। প্রাচ্যতার অভাব, বাহ্যিকতার অভাব, হস্তান্তরযোগ্যতার অভাব। এখানে হচ্ছে প্রাচ্যতা হবে না, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতার অভাব। তাহলে উত্তর কত হবে? 2 ও 3। উত্তর কত হবে? তাহলে আমরা একটু দেখি 2 ও 3। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত দ্রব্য যার আর্থিক মূল্য আছে, পর্যাপ্ত সরবরাহ আছে, না মালিকানা পরিবর্তন করা যায়। হ্যাঁ, তাহলে কত? 1 ও 3। 1 ও 3। উৎপাদিত সম্পদ হলো, উৎপাদিত সম্পদ কি? হাসপাতাল। হাসপাতাল কি করে? উৎপাদন করা যায়। বনভূমি উৎপাদন করা যায়? মানুষ বনভূমি উৎপাদন করতে পারে? অবভিয়াসলি পারে না। এটা কি হবে না? এটা উত্তর হবে, সঠিক হবে না। তার এরপর কি আছে? শিশু পার্ক। শিশু পার্ক কি করে? মানুষ তৈরি করে। তাহলে উত্তর কত? 1 ও 3। এরপর দেখি প্রাণীজ সম্পদের প্রয়োজন হয় আমাদের পুষ্টি চাহিদা পূরণে। হ্যাঁ। চামড়া শিল্পে কাঁচামালের যোগানে। হ্যাঁ। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। হ্যাঁ। তিনটাই হ্যাঁ, যেহেতু উত্তর হবে কত? ঘ নম্বর। অর্থনৈতিক দ্রব্য হতে হলে থাকতে হবে উপযোগ, থাকতে হবে সহজলভ্যতা। না, অর্থনৈতিক দ্রব্য সহজলভ্যতা হয় না, যোগানের সীমাবদ্ধতা। হ্যাঁ, তাহলে উত্তর কত? 1 ও 3। এরপর দেখি রিমি সিলেট অঞ্চলে বেড়াতে গিয়ে দেখলো একটি কূপ থেকে আগুনের ফুল কি বের হচ্ছে। তার বাবা তাকে বললো যে এটি বাংলাদেশের একটি প্রধান খনিজ সম্পদ। তাহলে রিমি যে দেখছে সম্পদটির নাম কি? আমরা তো জানি অবভিয়াসলি, একটা কমন সেন্স দিয়ে হয়তো বুঝতে পারি যে আগুনের ফুল কি বাইরে কোথা থেকে? গ্যাস থেকে। এটা কি হবে? এটা হবে যে প্রাকৃতিক গ্যাস। এরপর উক্ত সম্পদটি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে, জ্বালানি হিসেবে, রাসায়নিক সার হিসেবে। উত্তর হবে 1, 2 ও 3। এরপর এস সমান ওয়াই মাইনাস সি সমীকরণে ওয়াই দ্বারা কোনটিকে নির্দেশ করে? আমরা তো সেগুলাকে বাংলায় রূপান্তরিত করব। এস দ্বারা কি? এস দ্বারা হচ্ছে সঞ্চয়। সঞ্চয় সমান ওয়াই কে বলা হয় আই, মাইনাস সি মানে হচ্ছে বুক। মানে কি? সঞ্চয় সমান আই মাইনাস বুক। তাহলে ওয়াই দ্বারা কি দাঁড়ায়? ওয়াই দ্বারা হচ্ছে আই। তাহলে উত্তর কি হবে? আই। এরপর এস যেসব বিষয়ের উপর নির্ভরশীল: আয়ের পরিমাণ, পারিবারিক দায়িত্ববোধ, সামাজিক নিরাপত্তা। 1, 2 ও 3 তিনটাই উত্তর। এরপর আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করলাম। এখন তৃতীয় অধ্যায়ের এমসিকিউ গুলো দেখি। কোন দ্রব্যের ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কি বলে? এটাকে বলা হয় ভোগ।
কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে কি বলা হয়? আবার ভোগ। কোন দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে কি বলা হয়? কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করলে সেটা হচ্ছে ভোগ, কিন্তু অভাব মোচনের যে ক্ষমতা, যে পাওয়ার, সেটাকে বলা হয় হচ্ছে তোমার উপযোগ। এরপর দেখি ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগ কি হয়? ক্রমহ্রাসমান হারে বাড়ে। কিভাবে ক্রমহ্রাসমান হারে বাড়ে আমরা একটু দেখি। ধরো ভাত তোমার খিদে লাগছে প্রচুর, তুমি কি করলে? প্রথমে ভাত খাইলা, সেখান থেকে তুমি 50 একক উপযোগ পেলা। এরপর কি খাইলা? ভাতের পর হচ্ছে তুমি ডেজার্ট খেলা, ধরি সেখান থেকে মনে করো তুমি 30 একক পেলা, কারণ তোমার যে বেশি ভাত খাওয়ার ফলে কি হয়ে গেছে, বেশিরভাগ যে ক্ষুধার পরিমাণ তার বেশি অংশ কি হয়ে গেছে, মিটে গেছে। এরপর তুমি ডেজার্ট খেলা, এখান থেকে আরো খাওয়ার পর আরো ক্ষুধা মিটে গেছে, আর খাইতে ইচ্ছে করতেছে না, আরো কম খাইতে ইচ্ছে করতেছে, তখন তুমি কি করলা? কোকা কোলা খেলা অথবা কোল্ড ড্রিঙ্কস খেলা, সেখান থেকে পাইলে 20 একক। ধরো ধরো 20 একক পাইলা। তার মানে কি দেখো, এগুলো যখন আমরা যোগ করবো মোট উপযোগ বাইরে, যোগ করলে কত হবে? 100। এই যে মোট উপযোগ বাইর করতেছে হচ্ছে মোট উপযোগ বৃদ্ধি পাইছে, ঠিক আছে। কিন্তু এটা কিভাবে বৃদ্ধি পাইছে? ক্রমহ্রাসমান নাকি ক্রমবর্ধমান? দেখো, দ্বিতীয় উপযোগ প্রথম উপযোগের চেয়ে কম বৃদ্ধি পাইছে, বাট কম। অন্যদিকে তৃতীয় একক দ্বিতীয় এককের চেয়ে কম বৃদ্ধি পাইছে। তার মানে দেখো, আস্তে আস্তে ভোগের পরিমাণটা কমে আসতেছে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়ে। উত্তর কত হবে? ক, ক্রমহ্রাসমান হারে বাড়ে। আনিস পরপর 3টি কলা ক্রয় করলো। প্রথম কলার দাম 8 টাকা, দ্বিতীয় ও তৃতীয় কলার দাম যথাক্রমে 6 ও 4 টাকা। আনিসের মোট উপযোগ কত হবে? মোট উপযোগের সংজ্ঞা কি? মোট উপযোগের সংজ্ঞা হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এককের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত যে তৃপ্তি তার যোগফল। দেখো, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য কি? কলা। এটা কি? দ্রব্য। কলাটাকে বিভিন্ন একক, কয়টা একক? 3 একক বলা হয়েছে। প্রাপ্ত 3 একক থেকে প্রাপ্ত তৃপ্তির মোট যোগফল, এটাকে হচ্ছে মোট উপযোগ। তার মানে 3 একক থেকে প্রাপ্ত তৃপ্তি কত টাকা? 8 প্রথমে, এরপর 6, এরপর 4, সমান হচ্ছে তোমার 18। তার মানে আমাদের উত্তর কত হবে? 18। মোট উপযোগের পরিমাণ কত? 18। এরপর সেলিম পরপর 3টি কলা যথাক্রমে 5, 4, 3 টাকায় ক্রয় করে। সেলিমের মোট উপযোগ কত হবে? ওই যে প্রথমে বললাম, যেগুলো টাকাগুলো আমরা যোগ করে দিলে মোট উপযোগ পেয়ে যাবো। 5, 4, 3 সমান কত? 12। তাহলে আমাদের উত্তর কত হবে? 12 টাকা। এরপর একজন ব্যক্তি 5টি আপেল বুক করার ফলে 25 একক উপযোগ পেল। তার গড় উপযোগ কত? গড় মানে কি? আমরা ভাগ করে দিব। 25 একক পেলে 5টার জন্য সে যদি 25 একক পায়, একটার জন্য কত হবে? 5 × 5 = 25 সমান কত? 5। আমাদের উত্তর কত হবে? 5 একক। এরপর প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তখন মোট উপযোগ কত হয়? প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়, মোট উপযোগ হয় তোমার সর্বোচ্চ। কি হয়? সর্বোচ্চ। তুমি 4টি আম খেলে, চতুর্থ আমটির জন্য যদি তুমি 5 টাকা দিতে রাজি থাকো, তাহলে ওই 5 টাকা কি হবে? ওই 5 টাকা হবে তোমার প্রান্তিক উপযোগ। কি হবে? প্রান্তিক উপযোগ। এরপর শক বা নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিরূপ কার্যকর হয় না? শক বা নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে কি হয় না? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। চাহিদা বিধি অনুযায়ী চাহিদার সাথে কিছু সম্পর্ক রয়েছে। চাহিদা বিধি অনুযায়ী চাহিদার সাথে হচ্ছে তোমার দামের সম্পর্ক রয়েছে। কোন দ্রব্যের দাম হ্রাস পেলে তার চাহিদা কি হয়? কোন দ্রব্যের দাম, চাহিদা বৃদ্ধি অনুযায়ী যখন দাম হ্রাস পায় চাহিদা বৃদ্ধি পায়, অন্যদিকে যখন চাহিদা বৃদ্ধি পায় তখন কি হয়ে যায়? অন্যদিকে যখন চাহিদা হ্রাস পায় তখন দাম বৃদ্ধি পায়। অর্থাৎ দাম এবং চাহিদা একটা বিপরীতমুখী সম্পর্ক। এখানে বলা হচ্ছে কোন দ্রব্যের দাম হ্রাস পেলে তার চাহিদা কি হয়? বৃদ্ধি পায়। চাহিদার সাথে দামে কিরূপ সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। এরপর অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি? অর্থনীতিতে চাহিদার শর্ত হচ্ছে 3টি। একটা হচ্ছে পণ্য দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে, এই পণ্য দ্রব্য ক্রয়ের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে। এই যে আর্থিক সামর্থ্য আছে থাকলে হবে না শুধু, এই জন্য এটা ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। ওই পণ্যটা পাওয়ার লোকে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। কয়টি? তাইলে 3টি শর্ত। আমরা একটু উত্তর দেখি। 3টি। দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভরশীলতার সম্পর্ককে কি বলে? দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভরশীলতার সম্পর্ককে বলা হয় তোমার চাহিদা বিধি। কখন চাহিদা বিধি কার্যকর হয়? যখন
আয় অপরিবর্তিত থাকে। এটা মনে রাখবা। শুধুমাত্র আয় অপরিবর্তিত থাকলে চাহিদা বৃদ্ধি, যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এই যে বিধি, এই যে চাহিদা বিধি, সেটা কার্যকর হয় কখন? যখন আয় অপরিবর্তিত থাকে। চাহিদা সূচির অপর নাম কি? চাহিদা সূচির অপর নাম হচ্ছে চাহিদা তালিকা। এবার হচ্ছে যোগান বিধি অনুযায়ী দ্রব্যের যোগান কিসের উপর নির্ভরশীল? যোগান বিধি অনুযায়ী দ্রব্যের যোগান তোমার দ্রব্যের দামের উপর নির্ভরশীল। দামের সাথে যোগানের সম্পর্ক কেমন? এই যে চাহিদা একরকম, যোগানের ক্ষেত্রে অন্যরকম। যোগানের ক্ষেত্রে দাম যখন বৃদ্ধি পায় যোগানও বৃদ্ধি পায়, দাম যখন হ্রাস পায় যোগানও হ্রাস পায়। এটা হচ্ছে তোমার একটা সমমুখী সম্পর্ক। রিফাত একজন চিনি ব্যবসায়ী, হঠাৎ চিনির দাম বৃদ্ধি পাওয়ায় সে আরো চিনি সরবরাহ করতে থাকলো। এটি অর্থনৈতিক কোন বিষয়কে সমর্থন করে? দেখো, চিনির দাম বৃদ্ধি পাইছে যখন, তিনি যোগানও কি করতেছে? বৃদ্ধি করতেছে। এটা কিসের সাথে রিলেট? এটা হচ্ছে যোগান বৃদ্ধির সাথে রিলেট। বাজার ভারসাম্যের শর্ত কোনটি? ভারসাম্যের শর্ত হচ্ছে চাহিদা এবং যোগান সমান থাকবে, অর্থাৎ যতটুকু পরিমাণ চাহিদা আছে ঠিক ততটুকু পরিমাণ কি থাকবে? যোগান থাকবে। যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে বলা হয় ভারসাম্য দাম। এরপর ভারসাম্য দাম নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত হলো চাহিদা সমান যোগান, অর্থাৎ চাহিদা এবং যোগান কি থাকতে হবে? সমান থাকতে হবে। প্রান্তিক উপযোগ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে না। তাহলে আমাদের উত্তর হবে 1 ও 2। এরপর কোন দ্রব্যের একাধিক একক পরপর ভোগের ক্ষেত্রে মোট উপযোগ বৃদ্ধি পায়? হ্যাঁ। প্রান্তিক উপযোগ হ্রাস পায়? হ্যাঁ। ক্রয় ক্ষমতা হ্রাস পায়? না। তাহলে দুটো সঠিক, একটা ভুল। তাহলে কি হবে? 1 ও 2। আচ্ছা, একই প্রশ্ন আবার চলে আসছে। কোন দ্রব্যের ক্ষেত্রে একাধিক একক পরপর ভোগের ক্ষেত্রে ঠিক সেম 1 ও 2 হবে। সাধারণ ভোগ্য দ্রব্যের যোগানের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়। দাম ও যোগানের সমমুখী সম্পর্ক। দাম বৃদ্ধি পেলে চাহিদা অপরিবর্তিত থাকে। তাহলে এটা হচ্ছে ভুল, প্রথম দুইটাই সঠিক। উত্তর হবে 1 ও 2। আচ্ছা, এখানে একটা তালিকা দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে যখন পণ্যের দাম 9 টাকা তখন পণ্যের পরিমাণ হচ্ছে 4 একক, অন্যদিকে যখন 3 টাকা পরিমাণ হচ্ছে 13। তার মানে কি? দেখো, দাম যখন বৃদ্ধি পাইছে চাহিদা হ্রাস পাইছে, দাম যখন হ্রাস পেয়েছে চাহিদা বৃদ্ধি পেয়েছে। এটা কিসের সাথে রিলেট? চাহিদা বৃদ্ধির সাথে রিলেট। এরপর উপরের সূচিতে প্রতিফলিত হয়েছে চাহিদা ও দামের সমতা। চাহিদা কম দাম বেশি, দাম কম চাহিদা বেশি। তাহলে নিচে দুটো সঠিক। এরপর আরেকটা তালিকা দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে দাম যখন কম পরিমাণও কম, দাম যখন বৃদ্ধি পরিমাণও বৃদ্ধি। এটা কোথায়? এটা হচ্ছে যোগান বৃদ্ধিতে, যেখানে বলা হয়েছে যে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পাবে, দাম হ্রাস পেলে যোগান হ্রাস পাবে। সো এখানে কি উত্তর হবে? এটা হচ্ছে যোগান। উক্ত সূচি অনুযায়ী বলা যায় দ্রব্যের দাম কমলে যোগান কমে, দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দ্রব্য ও দাম সমমুখী সম্পর্ক। 1, 2 ও 3 তিনটা সঠিক। এরপর আমরা এখন চতুর্থ অধ্যায়ের এমসিকিউ গুলো দেখবো। চতুর্থ অধ্যায় এমসিকিউতে বলা হচ্ছে যে কাঠকে সুবিধা মতো পরিবর্তন করে চেয়ার ও টেবিল বানানো হলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? কাঠকে সুবিধা মতো চেয়ার ও টেবিল বানানো হলে রূপগত পরিবর্তন করে, এটা হচ্ছে রূপগত উপযোগ। জাস্ট আকৃতি পরিবর্তন করে একটা উপযোগ সৃষ্টি করা, এটা হচ্ছে রূপগত উপযোগ। এবং অর্থনীতিতে উৎপাদনের ফলে সৃষ্ট উপযোগ কি থাকতে হবে? এটা হচ্ছে বিনিময় মূল্য থাকতে হবে। ফুল সহ গাছ শহরের বাড়ির আঙ্গিনায় রাখলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? এটা কিন্তু শহরের বাড়ির আঙ্গিনায় ছিল না, এটা কোথায় ছিল? বাগানে ছিল। সেখান থেকে কোথায় আসছে? বাড়ির আঙ্গিনায় আসছে। এটা স্থান পরিবর্তন হয়েছে না? স্থান পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে কি হবে? স্থানগত উপযোগ। কোন উপযোগ সৃষ্টি হয়েছে? স্থানগত উপযোগ। এরপর আগ থেকে শ্রেণী তৈরি করা হলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? এটা রূপগত উপযোগ। লোহার আকৃতি পরিবর্তন করে যন্ত্রপাতি তৈরি করা হলে আকার আকৃতি পরিবর্তন করা এটা আসলে কি হয়ে যাবে? রূপগত উপযোগ হয়ে যাবে। কাঠ হতে চেয়ার তৈরি একই রূপগত উপযোগ। কাঠ হতে চেয়ার তৈরি কোন ধরনের উপযোগ নির্দেশ করে? রূপগত উপযোগ।
অর্থনীতিতে উপযুক্ত সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? অর্থনীতিতে উপযুক্ত সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় উৎপাদন। অর্থাৎ উৎপাদনের মাধ্যমেই উপযুক্ত সৃষ্টি করা হয়। গ্রামের ফলমূল শহরে এনে এক অধিক দামে বিক্রি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয়। কোন ধরনের উপযোগ? স্থানগত। গ্রামে এক দর, এটা যখন শহরে আনা হয় সেটার দাম বৃদ্ধি পায়। এটা কি কিসের জন্য? স্থানগত উপযোগের জন্য। উৎপাদন উপকরণ কয়টি? উৎপাদন উপকরণ হচ্ছে 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কয়টি? 4টি। উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ হচ্ছে ভূমি। উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ হচ্ছে ভূমি। এরপর উৎপাদনের কোন উপকরণটি মানব সৃষ্ট? এটা হচ্ছে তোমার মূলধন। তোমার মনে হতে পারে সংগঠন, কিন্তু সংগঠন না, এটা হচ্ছে মূলধন। মূলধন কি? আসবাবপত্র, কাঁচামাল, তোমার যন্ত্রপাতি, এগুলা কারখানা, এগুলো হচ্ছে কি? মূলধন। বৃষ্টিপাত উৎপাদনে কোন ধরনের উপকরণ? এটা হচ্ছে ভূমি। কে ব্যবসায়ীর ভিত্তি? মালিক, উৎপাদক, সংগঠক না ক্রেতা? এটা হবে সংগঠক। অতিরিক্ত শ্রম নিয়োগে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কোন হারে বৃদ্ধি পায়? এটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। অতিরিক্ত এক একক নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। কি বলা হয়? প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে হবে? সর্বোচ্চ বিন্দুতে সেট করে। কোন বিন্দুতে সেট করে? সর্বোচ্চ বিন্দুতে সেট করে। এরপর মূলধনের সুযোগ, মূলধনের সুদ কি ধরনের ব্যয়? মূলধনের সুদ হচ্ছে তোমার প্রকাশ্য ব্যয়। কি ধরনের ব্যয়? প্রকাশ্য ব্যয়। শ্রমিকের বেতন অবভিয়াসলি প্রকাশ্য ব্যয়। এরপর কোন ধরনের ব্যয় ফার্মে হিসাব করা বইতে থাকে না? এটা হচ্ছে তোমার অপ্রকাশ্য ব্যয়গুলো কোথায় থাকে না? ফার্মের বইতে থাকে না। রিয়েল এস্টেট কোম্পানি তার প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনার জন্য 3 লক্ষ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করেন। এটা কোন ধরনের ব্যয়? এটা হচ্ছে প্রকাশ্য ব্যয়। কোন ধরনের ব্যয়? প্রকাশ্য ব্যয়। এরপর প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের সমষ্টিকে কি বলে? ব্যক্তিগত ব্যয়। প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের সমষ্টিকে কি বলে? ব্যক্তিগত ব্যয়। রহমান সাহেব একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি ঝুঁকি গ্রহণ করেন, নীতি নির্ধারণ করেন, উৎপাদনের উপকরণ সমন্বয় করেন। তিনটাই সঠিক। উত্তর হবে 1, 2, 3। ভূমির অন্তর্ভুক্ত হলো সূর্যীকরণ, আবহাওয়া, যন্ত্রপাতি না। তাহলে উত্তর হবে 1 ও 2। উৎপাদন উপকরণ সমূহের আয় বলতে কি বোঝায়? কাজ না মজুরি, মুনাফা। 1, 2 ও 3। গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে সমান হয়। গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে সমান হয় গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, মোট উৎপাদন। এটা হচ্ছে তোমার 1 ও 2, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন। রূপক 1 একর জমি বর্গা নিয়ে পৌষ মাঘ মাসে 100 মণ ধান উৎপাদন করে। কখন উৎপাদন করে? পৌষ মাঘ মাসে। ওই সময় ধানের দাম তেমন না থাকায় সে ধান মজুত করে এবং ভাদ্র আশ্বিন মাসে 100 মণ ধান দ্বিগুণ দামে বিক্রি করে। কখন বিক্রি করে? ভাদ্র আশ্বিন মাসে। দেখো, এক সময় উৎপাদিত পণ্য অন্য সময় বিক্রি করলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে তোমার সময়গত উপযোগ। কি বলা হয়? সময়গত উপযোগ। এখানে প্রশ্ন করা হয়েছে যে রূপকের ক্ষেত্রে কোন ধরনের উপযোগ দেখা যায়? সময়গত উপযোগ। উৎপাদনের উপকরণ সমূহের দৃষ্টিতে রূপক একজন মালিক না, তিনি একটা বর্গা নিয়েছিলেন। একজন শ্রমিক হ্যাঁ, একজন সংগঠক হ্যাঁ। 1, 2 ও 3। উত্তর হবে 2 ও 3। এরপর এখন আমরা ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ গুলো দেখবো। ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ গুলোর মধ্যে প্রথমে দেওয়া আছে যে মোট জাতীয় আয় প্রকাশ করা হয় কোনটি দ্বারা? মোট জাতীয় আয় প্রকাশ করা হয় হচ্ছে জিএনআই দ্বারা, গ্রস ন্যাশনাল ইনকাম। আচ্ছা, এনএনআই এর পূর্ণরূপ কি? নেট ন্যাশনাল ইনকাম। এনএনআই এর পূর্ণরূপ কি? নেট ন্যাশনাল ইনকাম। জিএনআই এর পূর্ণরূপ কি? গ্রস ন্যাশনাল ইনকাম। সিসিএ এর পূর্ণরূপ কি? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। এখানে কোনটা? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স হচ্ছে কি? এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। এরপর মোট দেশজ উৎপাদনের সাথে নিচে কোনটি যোগ করলে মোট জাতীয় আয় পাওয়া যায়? মোট দেশজ উৎপাদনের সাথে নেট
উৎপাদন আয় যোগ করলে মোট জাতীয় আয় পাওয়া যায়। জিডিপি এর পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 2021 সালে ক দেশে জিএনআই এর পরিমাণ 88,880 কোটি টাকা এবং মূলধন অবসরজনিত ব্যয় হচ্ছে 450 কোটি টাকা। 2021 সালে ক দেশে এনএনআই কত কোটি টাকা? এনএনআই কি? এনএনআই হচ্ছে জিএনআই মাইনাস সিসিএ। এখানে জিএনআই এর পরিমাণ কত? 88,880 কোটি। তোমার হচ্ছে যে সিসিএ বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্সের পরিমাণ কত, বা মূলধনে অবসরজনিত ব্যয় কত? 450। তাহলে বিয়োগ করে দেখি 88,430। am I right? yes, 88,430। কোনটি হিসাব করার সময় বিদেশে অবস্থিত দেশীয় নাগরিকদের আয় হিসাব করা হয়? এটা হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ক দেশের বাজেটের মোট দেশীয় উৎপাদন 70 কোটি টাকা, নিট উৎপাদন ব্যয় 40 কোটি টাকা। ক দেশের মোট জাতীয় আয় কত? আমরা একটু পূর্বে দেখেছিলাম যে মোট জাতীয় আয় কিভাবে বাই করা হয়। তোমার মোট দেশীয় উৎপাদনের সাথে মোট নিট উৎপাদন ব্যয় আয়, নিট উৎপাদন আয় যোগ করলে মোট জাতীয় আয় বাই করা হয়। তাহলে 70 কোটি প্লাস 40 কোটি সমান 110 কোটি। উত্তর কোনটি? 110 কোটি। মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়কে কি বলে? মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়কে বলা হয় সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। কোন একটি দেশের নির্দিষ্ট এক বছরের বুক 100 কোটি টাকা, বিনিয়োগ 50 কোটি টাকা, আয় 150 কোটি টাকা এবং নিট রপ্তানি 120 কোটি টাকা হলে ওই দেশের জিডিপি কত? জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সএন। এক্সএন মানে হচ্ছে তোমার নেট রপ্তানি, অথবা এটাকে বলা হয় এক্স মাইনাস এম। হোয়াটএভার ইউ সে। সো এখানে হচ্ছে তোমার বুক হচ্ছে 100, বিনিয়োগ হচ্ছে 50, সরকারি ব্যয় হচ্ছে 150 এবং নেট রপ্তানি হচ্ছে 120। তাহলে কত টাকা দাঁড়ায়? 420 টাকা। am I right? 420 টাকা। জিডিপি পরিমাপের জন্য বাংলাদেশের অর্থনীতিকে মোট কয়টি প্রধান খাতে বিভক্ত করা যায়? এটা হচ্ছে মোট 15টি খাতে বিভক্ত করা যায়। এরপর দেখি মোট দেশজ উৎপাদন বা জিডিপি পরিমাপের পদ্ধতি কয়টি? এটা হচ্ছে 3টি। কয়টি? 3টি। উৎপাদন পদ্ধতিতে কোনটি বিবেচনায় আনা হয়? উৎপাদন পদ্ধতিতে তোমার হচ্ছে চূড়ান্ত দ্রব্য বিবেচনায় আনা হয়। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র কোনটি? ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস এক্স প্লাস জি মাইনাস এম। এটা হচ্ছে বল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। উত্তর হবে গ নম্বর। অর্থনীতিতে বিনিয়োগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিনিয়োগকে ইনভেস্টমেন্ট অথবা আয় দ্বারা প্রকাশ করা হয়। জাতীয় আয়ের কত ভাগ কৃষি থেকে আসে? জাতীয় আয়ের প্রায় 13 ভাগ কৃষি থেকে আসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন কোন পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় গণনা করেন? একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আর একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। উত্তর হবে গ। জনপ্রতি বার্ষিক আয়কে কি বলে? জনপ্রতি বার্ষিক আয়কে বলা হয় মাথাপিছু আয়। এরপর মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হলে সেই দেশটির প্রকৃতি কি হয়? সেই দেশটির প্রকৃতি হয় সেটি উন্নত বলে ধরে নেওয়া হয়। ক দেশের মোট জিডিপি 1 কোটি টাকা ও মোট জনসংখ্যা 10,000 হলে মাথাপিছু জিডিপি কত? আমরা এটাকে ভাগ করে দিলে মান পেয়ে যাব। খুব সহজ, 4টা শূন্য দেখে 4টা শূন্য কেটে দেব, তাহলে কত? 1000। উত্তর কত হবে? 1000 টাকা। একটি দেশ উন্নত না অনুন্নত তা কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে মাথাপিছু জিডিপির উপর নির্ভর করে।
কোনটি জিডিপির হিসাব বহির্ভূত বিষয়? কোনটি জিডিপির হিসাব বহির্ভূত বিষয়? বড় বোন কর্তৃক ছোটদের সেবা করা। নিচের কোনটি জিডিপি বহির্ভূত? এটা হচ্ছে তোমার স্টক ও বন্ড। কোনটি জিডিপি বহির্ভূত? স্টক ও বন্ড। নিচে কোনটি জিডিপি হিসেবে জিডিপি হিসাবে বহির্ভূত? সেটা হচ্ছে সরকারি ঋণের সুদ। প্রতিরক্ষা খাতে জিডিপি হিসাব করা হয় কোন দিক থেকে? ব্যয়ের দিক থেকে। উৎপাদন পদ্ধতিতে জিডিপি পরিমাপে বাংলাদেশের অর্থনীতিকে কয়টি খাতে বিভক্ত করা হয়? 22। এরপর উৎপাদন পদ্ধতিতে জিডিপি পরিমাপে বাংলাদেশের অর্থনীতিকে কয়টি ভাগে বিভক্ত করা হয়? 15টি ভাগে বিভক্ত করা হয়। খনিজ ও খনন অর্থনীতির কোন খাতে অন্তর্ভুক্ত? খনিজ ও খনন অর্থনীতির তোমার হচ্ছে শিল্প খাতে অন্তর্ভুক্ত। লোক প্রশাসন ও প্রতিরক্ষা খাতে জিডিপি হিসাব করা হয় কোন পদ্ধতিতে? লোক প্রশাসন ও প্রতিরক্ষা ক্ষেত্রে জিডিপি হিসাব করা হয় তোমার ব্যয় পদ্ধতিতে। জাকির সাহেব একটি হোটেল ব্যবসা শুরু করেন, এটি জাতীয় আয়ের কোন খাতে অন্তর্ভুক্ত? হোটেল ব্যবসা, সেটা হচ্ছে একটা সেবা। এটা কি? এটা হচ্ছে একটা সেবা। এরপর জাতীয় আয় পরিমাপ করা হয় মূলত উৎপাদন পদ্ধতিতে, আয় পদ্ধতিতে, ব্যয় পদ্ধতিতে। উত্তর হবে 1, 2 ও 3। মোট উৎপাদনের হিসাব বহির্ভূত বিষয়ের মধ্যে অন্যতম হলো মূলধনের লাভ ক্ষতি, মাধ্যমিক দ্রব্য সেবা, মূল্যহীন দ্রব্য সেবা। 1, 2 ও 3 উত্তর। এরপর নিট জাতীয় উৎপাদনের বিবেচ্য বিষয় হলো চূড়ান্ত পর্যায়ের দ্রব্য, চূড়ান্ত পর্যায়ের সেবা, মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয়। উত্তর হবে 1, 2 ও 3 তিনটাই। প্রযুক্তির উন্নয়ন বলতে বোঝায় দক্ষতার উন্নয়ন, সম্ভাবনা না নতুন আবিষ্কৃত যন্ত্রপাতি। 1 ও 3। তুলা থেকে সুতা উৎপাদন করলে তুলার দান জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়, কারণ এতে দ্বৈত গণনা সমস্যা হবে, যা প্রকৃত জাতীয় আয়ের চেয়ে প্রাপ্ত জাতীয় আয় বৃদ্ধি বেশি হবে। মধ্যবর্তী দ্রব্যের দাম চূড়ান্ত দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। উত্তর হবে 1, 2 ও 3। এক্স দেশে 2021-22 অর্থ বছরে মোট দেশজ উৎপাদন 1 কোটি টাকা, রেমিটেন্স থেকে আয় 400 কোটি টাকা, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আয় 300 কোটি টাকা। তাহলে এক দেশের মোট জাতীয় আয় কত? মোট জাতীয় আয় মানে কি? গ্রোস ন্যাশনাল ইনকাম। গ্রোস ন্যাশনাল ইনকাম এটা আমরা কিভাবে বাইর করব? জিডিপি কত? জিডিপির সাথে হচ্ছে আমরা দেশীয় নাগরিক যারা বিদেশে থাকে তাদের আয় যোগ করব, আবার যারা বিদেশি নাগরিক দেশে থাকে তাদের আয় বিয়োগ করব। তাহলে মোট জিডিপি কত? 1000 কোটি যোগ 400। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে তোমার দেশীয় নাগরিক বিদেশে থাকে তাদের, তার মানে কত? 1400। 1400 থেকে বিদেশিদের আয় বাদ দিব 300, দাঁড়ায় 1100। উত্তর কত হবে? 1100 কোটি টাকা। এক্স দেশের জাতীয় আয় হিসাব করার ক্ষেত্রে অতীতে লেনদেন বাদ দেওয়া হয়, চূড়ান্ত দ্রব্য হিসাব করা হয়, চূড়ান্ত মজুরি হিসাব করা হয়। এখানে উত্তর হবে হচ্ছে 1 ও 2, চূড়ান্ত মজুরি হিসাব করা হয় না। সুজন লেখাপড়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যায়, সেখানে সে লেখাপড়ার পাশাপাশি চাকরি করে দেশে বৈদেশিক মুদ্রা পাঠায়। এটা কি হবে? জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। সুজনের পাঠানো অর্থ দেশে অর্থনীতিতে কি কাজে লাগে? মোট দেশের উৎপাদন বাড়াতে, আমদানি সক্ষমতা বাড়াতে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে। 1, 2 ও 3। এরপর আমরা সপ্তম অধ্যায়ের এমসিকিউ গুলো দেখি। কোনটি বিনিময় প্রথার ইংরেজি শব্দ? এটা হচ্ছে বার্টার সিস্টেম। ধাতব মুদ্রাকে বস্তুগত মূল্যমানের দিক দিয়ে কয় ভাগে ভাগ করা হয়? এটা হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়। যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসেবে বিক্রি করলে দৃশ্যমান মূল্যের সমপরিমাণ মূল্য পাওয়া যায়, তাকে কি বলে? তাকে বলা হয় প্রামাণিক মুদ্রা। যে মুদ্রার ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে প্রতীকী মুদ্রা। বাংলাদেশের কোন ধরনের টাকা রূপান্তরযোগ্য টাকা? এটা হচ্ছে 50 টাকার নোট।
বাংলাদেশের সসীম বিহিত অর্থ কোনটি? বাংলাদেশের সসীম বিহিত অর্থ হচ্ছে 5 টাকার ধাতব মুদ্রা। নিচের কোনটি অরূপান্তরযোগ্য নোট? অরূপান্তরযোগ্য নোট হচ্ছে 2 টাকার নোট। এরপর অভি 700 টাকা দিয়ে একটি ব্যাগ ক্রয় করে অভি যখন ব্যাগের মূল্য 2 টাকার নোট দিয়ে দিলেন, দোকানি তা গ্রহণ করতে রাজি হয়নি। দোকানি কেন অভির প্রদত্ত টাকা নিতে রাজি হলেন না? কারণ দোকানি ব্যাগের মূল্য গ্রহণ করতে আগ্রহী রূপান্তর ও যোগ্য মুদ্রায়। অর্থের প্রধান ও প্রথম কাজ কি? অর্থের প্রধান ও প্রথম কাজ হচ্ছে মূল্যের পরিমাপক। 100 টাকার একটা প্রাইস বন্ড কোন ধরনের মুদ্রা? এটা হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রা। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার মুনাফা অর্জন করা। মূল উদ্দেশ্য আর মূল কাজের মধ্যে একটু তফাৎ রয়েছে। এরপর দেখি কোন আমানতে সুদ দেওয়া হয় না? এটা হচ্ছে চলতি আমানত। চলতি আমানতের কোনো ধরনের কি দেওয়া হয় না? সুদ দেওয়া হয় না। বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কি? এই যে প্রথম হচ্ছে প্রধান উদ্দেশ্য, এখন হচ্ছে প্রধান কাজ, আমানত গ্রহণ করা। কোন ধরনের আমানতকে মুনাফাবিহীন আমানত হিসেবে গণ্য করা হয়? চলতি। সপ্তাহে 2 বার উঠানো যায় কোন আমানতের টাকা? এটা হচ্ছে সঞ্চয়ী আমানত। ঋণ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি করে? ঋণ নিয়ন্ত্রণ করে। এরপর বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক কোনটি? বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। জনাব জামিল সাহেব তার এলাকায় একটি হিমাগার নির্মাণ করার সময় আর্থিক সংকটে পড়লে 15 বছরের পরিশোধের শর্তে একটি প্রতিষ্ঠান থেকে 10 লক্ষ টাকার ঋণ গ্রহণ করে। জামিল সাহেব কোন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকে স্বল্পমেয়াদী ঋণ কয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে? 18 মাসের মধ্যে পরিশোধ করতে হবে বাংলাদেশ কৃষি ব্যাংকের স্বল্পমেয়াদী ঋণ। একটি বাড়ি একটি কামার প্রকল্পের অংশীদার কোন ব্যাংক? এটা হচ্ছে সমবায় ব্যাংক। বাংলাদেশের অসীম বিহিত অর্থ হলো 10 টাকার নোট, 20 টাকার নোট, 5 টাকার ধাতব মুদ্রা না। 1 ও 2। এরপর সসীম বিহিত মুদ্রার বৈশিষ্ট্য হলো এটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়, এটি ধাতু দিয়ে তৈরি, এটি রূপান্তরযোগ্য। তাহলে উত্তর হবে 1 ও 2। এরপর দেখি বাংলাদেশের অসীম বিহিত অর্থ কোনটি? এটা হচ্ছে 5 টাকা, 10 টাকা, 20 টাকা। উত্তর হবে 1, 2 ও 3। ব্যাংক সৃষ্ট মুদ্রাকে অর্থ হিসেবে গণ্য করা হয়। ব্যাংক সৃষ্ট মুদ্রাকে অর্থ হিসেবে গণ্য করা হয়, এটি বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, এটি গ্রহণে আমরা আইনগত বাধ্য, এর মাধ্যমে লেনদেন নিষ্পত্তি করা হয়। 1, 2 ও 3। এরপর বেসরকারি ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক না। প্রথম 1 ও 2। গ্রামীণ ব্যাংকের ঋণ দান কর্মসূচির ফলে ভূমিহীন দরিদ্র কৃষক সহজে শর্তে ঋণ পায়, বেকার জনগোষ্ঠীকে সংঘবদ্ধ করে, আত্মকর্মসংস্থান সৃষ্টি, স্বল্প জামানতের ভিত্তিতে প্রশিক্ষণ ও ঋণ প্রদান করে। 1, 2 ও 3। যারপর একজন ব্যবসায়ী এসে তার সঞ্চিত অর্থ একটি আর্থিক প্রতিষ্ঠানের স্বল্প সুদে জমা রাখে। প্রতিষ্ঠানটি উক্ত অর্থ বেশি সুদের হারে একজন উদ্যোক্তাকে ঋণ প্রদান করে। দেখো, যারপর হচ্ছে টাকা জমা রেখেছে স্বল্প সুদে, আবার ওই যে ব্যাংক সেটি আরো বেশি সুদে অন্যকে ঋণ দিচ্ছে। এটা কোন ব্যাংক? এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। অর্পিতা পড়াশোনা শেষ করে ব্যাংকিং এর পেশা হিসেবে নিতে ইচ্ছুক, তবে সে দেশের প্রধান ব্যাংকের ব্যাংকার হতে চায়, যা ব্যাংকের অভিভাবক হবে। এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক। এই যে অর্পিতা যে ব্যাংকের ব্যাংকার হতে চাই তার নাম কি? কেন্দ্রীয় ব্যাংক। অর্পিতার ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য হলো মুদ্রাস্ফীতি রোধ করা, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। 1 ও 2। 3 হবে না, কারণ এটা সংযোগ গ্রহণ করে না। আচ্ছা, চলতি বন্যায় আবির মিয়ার ফসল নষ্ট হওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন। লোকমুখে শুনতে পান শুধু কৃষি খাতের গতিশীলতা বৃদ্ধির জন্য সরকার একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। তিনি এই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পুনরায় ধান চাষ করার ভাগ্য পরিবর্তন করে কথা। আবির মিয়া যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন সেটি হচ্ছে কৃষি ব্যাংক। উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলী হলো কৃষির সাথে জড়িত খাতের ঋণ প্রদান করে, কৃষি ভিত্তিক ঋণ ও কুটির শিল্প স্থাপন ও বেকারত্বে সহায়তা করে,
অন্যান্য ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে। এটা হবে না, প্রথম হচ্ছে 1 ও 2 উত্তর। এরপর লাস্ট ওয়ান, দশম অধ্যায়, যেখানে প্রথমে দেওয়া আছে বাংলাদেশ কোন অর্থ বছর থেকে মূল্য সংযোজন কর চালু করেছেন? 1991-92 অর্থ বছর থেকে। একজন সংগঠকের আয়ের উপর কোন ধরনের কর কার্যকর করা হয়? আয়কর। ভ্যাট এর পূর্ণরূপ কি? ভ্যাট এর পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স। উৎপাদনের বিভিন্ন স্তরে সরকার একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করে তাকে নিচের কোনটি বলে? তাকে বলা হয় আবগারি শুল্ক। আবগারি শুল্ক না, এটা হচ্ছে মূল্য সংযোজন কর। দ্রব্য উৎপাদন, আমদানি ও রপ্তানি ক্ষেত্রে সরকার যখন আনুপাতিক হার নির্ধারণ করে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় শুল্ক। কোন শুল্ক দ্বারা ক্ষতিকর দ্রব্যের ভোগ্য হ্রাস করা হয়? এটা হচ্ছে তোমার আবগারি শুল্ক। ওষুধ ও কেরোসিনের উপর কোন কর ধার্য করা হয়? সেটা হচ্ছে আবগারি শুল্ক। রানু স্থানীয়ভাবে বিস্কুট তৈরি করে পার্শ্ববর্তী এলাকাগুলোতে সরবরাহ করে তার উৎপাদিত বিস্কুটের উপর সরকারকে কর দিতে হয়। সেটা কি ধরনের কর? সেটা হচ্ছে তোমার আবগারি শুল্ক। আচ্ছা, আমরা আবগারি শুল্ক নিয়ে তো কথা বলতেছি, এটা মানে কি? আবগারি শুল্ক কিসের উপর ধার্য করা হয়? এটা হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের উপর ধার্য করা হয়। স্পিরিট ও দেশালা উৎপাদনের উপর কোন ধরনের শুল্ক ধার্য করা হয়? একই আবগারি শুল্ক। নন জুডিশিয়াল স্ট্যাম্প কেন ব্যবহার করা হয়? মামলা মোকদ্দমার জন্য তোমার নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা হয়। নিচে কোনটি কর বহির্ভূত আয়? এটা হচ্ছে তোমার টুল ও লেভি। কর বহির্ভূত আয় হলো তোমার সেবা বাবদ প্রাপ্তি। এরপর প্রতিরক্ষা খাতের অনেক ব্যয় অপ্রকাশিত থাকে। প্রতিরক্ষা খাতের অনেক ব্যয় অপ্রকাশিত থাকে কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত। রামেশ সাহেব বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে মাসিক বেতন পান। সরকারের আয়ের কোন খাত থেকে তাকে বেতন প্রদান করা হয়? তাকে বলা হচ্ছে প্রতিরক্ষা খাত থেকে। এরপর পরিবহন ও যোগাযোগ খাতের উন্নয়নের জন্য যে ব্যয় বরাদ্দ করা হয় তাকে কোন বাজেটে অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে মূলধনী বাজেট। দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ব্যয় কোন বাজেট হিসেবে? চলতি বাজেট। উদ্ধৃত বাজেটের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? ব্যয় অপেক্ষা আয় বেশি। আয় অপেক্ষা ব্যয় বেশি হলে সরকার কি করে? ঋণ গ্রহণ করে। সরকার কি করে? ঋণ গ্রহণ করে। এরপর অসম বাজেটকে কয় ভাগে ভাগ করা যায়? অসম বাজেটকে হচ্ছে তোমার 2 ভাগে ভাগ করা যায়। এরপর উদ্ধৃত বাজেটের মোট আয় ও মোট ব্যয় পার্থক্য কিরূপ? এটা হচ্ছে তোমার ধনাত্মক। এরপর বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে কোন বাজেট প্রণয়ন করা মঙ্গলজনক? সেটা হচ্ছে তোমার ঘাটতি বাজেট। কোনটি উন্নয়ন বাজেট ব্যয় খাতের অন্তর্ভুক্ত? কোনটি উন্নয়ন বাজেট ক্ষেত্রে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে তোমার কৃষি ও শিল্প উন্নয়ন। কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো ভ্যাট, ল্যান্ড রেভিনিউ, এরপর হচ্ছে ইনকাম ট্যাক্স 1, 2 ও 3। আবগারি শুল্ক ধার্য করা হয় সিগারেট, কেরোসিন, তামাক 1, 2 ও 3। মূলধন বাজেটের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। 2 ও 3। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন হবে না, অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য কি? প্রশাসনিক পরিচালনা, প্রবৃদ্ধি অর্জন, দেশ রক্ষা। এটা হবে 1 ও 3। প্রবৃদ্ধি অর্জন হবে না। সোহান একটি দোকান থেকে একটি প্যান্ট কেনার সময় লক্ষ্য করলেন যে প্যান্টের গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। সোহানের দেওয়া অতিরিক্ত টাকা হলো মূল্য সংযোজন কর। প্যান্টের ক্ষেত্রে যে পর্যায়ে কর সংযোজিত হয়েছে তা হলো কাঁচামাল, চূড়ান্ত দ্রব্য, মাধ্যমিক দ্রব্য। 1, 2 ও 3। সো এরপর হচ্ছে রাসেল এক্স দেশের নাগরিক, সে
দেশে 2021-22 অর্থ বছরে বাজেটে মোট রাজস্ব প্রাপ্তি 40,442 কোটি টাকা, কিন্তু সরকারি ব্যয় 60,523 কোটি টাকা। এক্স দেশে কোন ধরনের বাজেট বিদ্যমান? এটা হচ্ছে তোমার ঘাটতি বাজেট। উক্ত বাজেট উন্নয়নে বৈদেশিক উৎস, বৈদেশিক ঋণ, বৈদেশিক সাহায্য, বন্ডের মাধ্যমে ঋণ, এখানে হবে হচ্ছে তোমার 1 ও 2, বৈদেশিক ঋণ এবং বৈদেশিক সাহায্য। সো আজকে এই ক্লাসটা এতটুকুই। আই হোপ তোমরা ক্লাসটি করে ভালো উপকৃত হবে এবং সর্বোচ্চ কমন পাওয়া। যাদের তোমার পিডিএফ দরকার, কমেন্ট বক্সে পিডিএফ দেওয়া থাকবে, তোমরা খুব সহজে কমেন্ট বক্স থেকে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।